আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে। আমি তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। রসায়নের ধারাবাহিক আলোচনায় আমরা পর্যায় সারণী আলোচনা করতেছি। তো পর্যায় সারণীর আজকের আলোচনা হচ্ছে যে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। তার আগে আমরা হ্যালোজেন মূল সম্পর্কে একটু জানবো। হ্যালোজেন মূলটা কি? বিজ্ঞানী বার্জেলিয়াস গ্রুপ 17 মূলসমূহকে হ্যালোজেন মূল বলা হয়। হ্যালোজেন মূল নামে অভিহিত করে গ্রুপ 17 এর মূল। এখন এই যে হ্যালোজেন শব্দটা HALS, হ্যালস প্লাস JENAS, জেনাস, এই দুইটা শব্দ থেকে হ্যালস অর্থ হলো সামুদ্রিক লবণ, আর জেনাস মানে হচ্ছে উৎপাদনকারী। তার মানে হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী। হ্যালোজেন শব্দের অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদনকারী। এগুলো হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। এগুলোকে আমরা হ্যালাইড এক্স হিসাবে গণনা করতে পারি। আমরা যখন ডিটেলস পড়ব পরবর্তীতে দেখব যে এগুলোকে, যেমন এই যে যখন কোনো যৌগ সাধারণ ভাবে লেখা যায় সোডিয়াম হ্যালাইড, তোমাদের ক্লাস 8-এ ছিল, ঠিক আছে, এইরকম যে সোডিয়াম হ্যালাইড। এই সোডিয়াম হ্যালাইড মানে এক্স মানে হচ্ছে যে এখানে ক্লোরিন বসতে পারে, সোডিয়ামের সাথে ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, অ্যাসিটিন হতে পারে। ঠিক আছে, অ্যাসিটিন না, আয়োডিন পর্যন্ত হয়, অ্যাসিটিন হয় না। ঠিক আছে, এই যে তাহলে এটাই হচ্ছে হ্যালোজেন মূলগুলো। এখন তাহলে হ্যালোজেন প্রশ্নটা এরকম ঘ নম্বরে এটা আসে সাধারণত, যে হ্যালোজেন মূলকে বলতে কি বুঝো? তাহলে বলবো যে বিজ্ঞানী বার্জেলিয়াস গ্রুপ 17 এর পর্যায় সারণীর গ্রুপ 17 এর মূলসমূহকে হ্যালোজেন মূল হিসেবে অভিহিত করেন। আর হ্যালোজেন শব্দটি কোত্থেকে আসছে লিখবে যে হ্যালস, দুটি শব্দ হ্যালস এবং হ্যালস অর্থ সামুদ্রিক লবণ আর জেনাস অর্থ লবণ উৎপাদনকারী, এই দুটি শব্দ থেকে হ্যালোজেন শব্দটির উৎপত্তি হয়েছে। হ্যালোজেন মূলগুলো হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এই হ্যালোজেন মূলের সময়ের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান। এটাও দিয়ে দিতে পারো, এগুলো হ্যালোজেন মূলগুলো অধাতু হিসাবে পরিচিত। ঠিক আছে, এইগুলো তাহলে, আর এগুলোর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে, হ্যালোজেন মূলসমূহের তড়িৎ ঋণাত্মকতা বেশি। হ্যালোজেন মূলসমূহের সাধারণত তড়িৎ ঋণাত্মকতা বেশি, এগুলো দিতে পারো। আচ্ছা, আমরা এখন এগুলো হচ্ছে এই যে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এটা হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক ধর্ম আমরা আগে পড়েছি। পর্যায়ভিত্তিক ধর্মটা কি? পর্যায়ের সাথে সাথে একটি মূল পর্যায় সারণীর পর্যায়ে এবং গ্রুপে যে পরিবর্তন হয় সেটাই পর্যায়ভিত্তিক ধর্মের, যে পরিবর্তন হয় সেটাই পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক ধর্ম যে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে, দেখো, আয়নীকরণ শক্তি পড়েছি, তারপরে পারমাণবিক ব্যাসার্ধ, তারপরে এখন এই ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই চারটেই বেশি ইম্পর্টেন্ট। পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। আরও অনেক আছে, তারপরে ধাতব ব্যাসার্ধ আছে, তারপরে ধাতব ধর্ম যেটাকে বলি, ধাতব ধর্ম, তারপরে হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো পর্যায়ভিত্তিক ধর্ম। আচ্ছা, এখন আমরা তাহলে আমরা প্রথমেই জানি যে ইলেকট্রন আসক্তিটা কি। ইলেকট্রন আসক্তিটা কি, বা ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি
ইলেকট্রন আসক্তিটা হচ্ছে মনোমলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু বিচ্ছিন্ন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরে আসন্দরিত্বতে একটি একটি করে এক মোল ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে আসন্দরিত্বতে একটি একটি করে এক মোল ইলেকট্রন প্রবেশ করে আসন্দরিত্ব হতে সর্বশেষ আসন্দরিত্ব হতে একটি করে একটি করে এক মোল ইলেকট্রন প্রবেশ করে ঋণাত্মক আয়নে পরিণত করতে প্রবেশ করে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় বা অপসারিত হয় পরিণত করতে যে পরিমাণ শক্তি অপসারিত হয় তাকে ওই মোলের ইলেকট্রন আসক্তি বলে। তাকে ওই মোলের ইলেকট্রন আসক্তি বল, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি বল। দেখো কোন মোলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে, আমি এই উদাহরণটা দিলে এক মোল বিচ্ছিন্ন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে অসীম দূরত্ব হতে একটি একটি করে এক মোল ইলেকট্রন প্রবেশ করে ঋণাত্মক আয়নে পরিণত করতে দুইবার লিখে ফেলছি না, পরিণত করতে যে পরিমাণ শক্তি অপসারিত হয় বা বিমুক্ত হয় তাকে ওই মোলের ইলেকট্রন আসক্তি বলে। ঠিক আছে, এখন এই ইলেকট্রন আসক্তি এটা তোমরা যেমন দেখো যে যেমন এই যে লিথিয়ামের ক্ষেত্রে তার একটা ইলেকট্রন আছে এখানে, এখন একটা ইলেকট্রন সর্বশেষ ভিতরে একটা ইলেকট্রন আছে, এখন তাকে যদি আরো একটা ইলেকট্রন এখানে প্রবেশ করানোর ফলে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করি, যে পরিমাণ শক্তি তার বিমুক্ত হয়ে যাবে, কি হয়ে যাবে, শক্তি বিমুক্ত হবে। তাহলে এই একটা ইলেকট্রন যদি অসীম দূরত্ব থেকে তাকে যদি একটা ইলেকট্রন এখানে প্রবেশ করে, তার সর্বশেষ শক্তি স্তরে প্রবেশ করলেই তাহলে সে এই লিথিয়াম একটা ইলেকট্রন আসে, সেই লিথিয়াম নেগেটিভ আয়নে পরিণত হয়। যখন ইলেকট্রন প্রবেশ করলে এখানে শক্তিটা বিমুক্ত হয়ে যায়। বিমুক্ত হলে যে তাহলে কি হয়, যে নেগেটিভ আয়নে পরিণত হয়, মানে এখানে শক্তি যখনই ইলেকট্রনটা প্রবেশ করে তখন এখানে প্রচন্ড তাপ উৎপন্ন হয়, এটা তাপ উৎপাদী শক্তি তার
অপসারিত হওয়া মানে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্নের ফলে সেগুলো অপসারিত হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে ডেল এইচ এর মান ঋণাত্মক হবে, ডেল এইচ এর ইকুয়াল টু নেগেটিভ। ডেল এইচ এর মান নেগেটিভ হলে সাধারণত এটা, যেমন ফ্লোরিনের ক্ষেত্রে, এই ফ্লোরিন, যেমন ফ্লোরিন, এই যে ফ্লোরিনের ক্ষেত্রে ডেল এইচ হলো 341, এটা মাইনাস 341 কিলো জুল পার মোল, কিলোজুল পার মোল। তাহলে এটা মনে রাখবা, তাহলে এটা হচ্ছে কি ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটা মানে হচ্ছে যে ইলেকট্রনটাকে আমি কক্ষপথে প্রবেশ করানোর জন্য যে পরিমাণ শক্তি, প্রবেশ করলে যে পরিমাণ শক্তি সে অপসারিত হবে, অপসারণ করবে, সেটাইকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তার মানে ইলেকট্রনটাকে এই যে কক্ষপথে যে আসবে, তাহলে এটা হচ্ছে কি যে ইলেকট্রনটাকে সে আকর্ষণ করার তার একটা ইয়ে থাকতে হবে, ইলেকট্রনটা এখানে যুক্ত হওয়ার মতো পরিস্থিতি থাকতে হবে, সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। এখন এই আমরা ইলেকট্রন আসক্তি আমরা কি করব, পর্যায়ভিত্তিক ইলেকট্রন আসক্তির কয়েকটি ধর্ম, এই ধর্ম করব। সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি কিভাবে পর্যায়ভিত্তিক ধর্ম ভাবে চেঞ্জ হয়, পর্যায়ভিত্তিক ধর্মে, সেটাই আমরা এখন জানবো। সেটা হচ্ছে যে সাধারণত পর্যায় সারণীর এই যে বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, এটাকে ইএ বলা হয়, ইএ ইলেকট্রন আসক্তি পজিটিভ হয়। আর উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি নেগেটিভ হয়, উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি নেগেটিভ। এটা ইলেকট্রন আসক্তিটা নির্ভর করে সাধারণত তিনটি জিনিসের উপর। একটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ, তারপরে নিউক্লিয়ার চার্জ, তিন নম্বরে হচ্ছে ইলেকট্রন বিন্যাস, বহিস্তরের ইলেকট্রন বিন্যাস লিখলে হয়, ইলেকট্রন। এই তিনটি বিষয়ের উপর তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে, তিনটি বিষয় নিয়ন্ত্রণকারী, তিনটি বিষয়ে নিয়ন্ত্রণকারী তড়িৎ ঋণাত্মককে, ইলেকট্রন আসক্তি তিনটি বিষয়কে নিয়ন্ত্রণ করে। এখন পারমাণবিক ব্যাসার্ধের সাহায্যে কিভাবে আমরা ব্যাখ্যা করব যে ইলেকট্রন আসক্তি পারমাণবিক ব্যাসার্ধের সাহায্যে ইলেকট্রন আসক্তি ব্যাখ্যা কর। মানে এখন এই যে আমরা জানি যে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে, পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে কি পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, কমতে থাকে। পারমাণবিক ব্যাসার্ধ যখন কমতে থাকে তখন পারমাণবিক মানে যখন আস্তে আস্তে বড় থেকে ছোট হতে থাকে না, যখন বড় থেকে আস্তে আস্তে ছোট হয়, এইভাবে ছোট হয় বাম থেকে ডান দিকে, তখন সে তার কি এই যে কেন্দ্র থেকে তার এই বহিস্তরের দূরত্ব কমে আসে, কেন্দ্র থেকে বহিস্তরের দূরত্ব কমে আসে। কমে আসার পরে সে মানে কেন্দ্র থেকে বহিস্তরের ইলেকট্রনের দূরত্ব যখন সে কমে আসে, তখন সে ইলেকট্রনের প্রতি, ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ করে। ঠিক আছে, ইলেকট্রনের প্রতি কেন্দ্র থেকে যখন দূরত্ব কমে আসে, ছোট হয়ে যায়, কারণ ব্যাসার্ধ কমে যায়, তখন সে ইলেকট্রনের প্রতি বেশি আকৃষ্ট হয়। ইলেকট্রনের প্রতি বেশি আকৃষ্ট হওয়ার কারণেই সে কি হয় যে তার ইলেকট্রন আসক্তিটা বৃদ্ধি পায়। ঠিক আছে, ইলেকট্রন আসক্তিটা তাহলে বৃদ্ধি পায় কি কারণে, যে কেন্দ্র থেকে মানে কেন্দ্র থেকে তার বহিস্তরের দূরত্ব যত কম হবে, ইলেকট্রন আসক্তিটা তত, ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ তত, মানে বহিস্তরে ইলেকট্রনটা যুক্ত হতে তত কি হবে, বেশি ইলেকট্রন আসক্তি প্রয়োজন হবে, বহিস্তরে ইলেকট্রন আসক্তি তত ইন্টারেস্ট হবে আর কি, ইলেকট্রন আসক্তিটা ইলেকট্রন যুক্ত হওয়া তত ইন্টারেস্ট হবে। এখন আর হলো যদি উপর থেকে নিচে একই গ্রুপের কথা চিন্তা করি, সেটা হচ্ছে কি হয়
যে সাধারণত ওই যে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধ যখন বৃদ্ধি পায় তার মানে তোর কেন্দ্র থেকে তার ইলেকট্রনের দূরত্ব কমে যায়, বহিঃস্তরের ইলেকট্রনের দূরত্ব কি হয়, কমে যায়। কমে গেলেই সাধারণত কি হয়, তার প্রতি ওই বাহিরের ইলেকট্রনের প্রতি তার আসক্তি কমে যায়। মানে যখনই বহিঃস্তরের দূরত্ব তার কমে যায় তখনই বাইরে থেকে সেই ইলেকট্রনকে নেওয়ার এক প্রবণতা কমে যায়, সেই কারণে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডান দিকে যখন যায় তখন পারমাণবিক ব্যাসার্ধ তো হ্রাস পায়, স্বাভাবিক। সেটা কেন হ্রাস পায় সেটা তো জানো, যে পর্যায় পর্যায় সংখ্যা বাড়ে না কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাইলে কেন্দ্র থেকে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা দুইটাই বৃদ্ধি পায়, কেন্দ্র থেকে সেটা ইলেকট্রন আকর্ষণ করে, সেটাকে আকার হ্রাস করে ফেলে। তাহলে আকার হ্রাস করলে কি হয়, তোমার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আর আকার যখন বৃদ্ধি পাবে তখন তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। ঠিক আছে, তারপরে হলো নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জটা হচ্ছে কি, যে সাধারণত নিউক্লিয়ার চার্জে এই যে বাম থেকে ডান দিকে যখন বাম থেকে ডান দিকে যায়, একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যায় তখন সেটার নিউক্লিয়ার চার্জের সংখ্যা বৃদ্ধি পায়, মানে প্রোটন সংখ্যা বাড়ে। প্রোটন সংখ্যাও বাড়ে, ইলেকট্রন সংখ্যাও বাড়ে। প্রোটন ও ইলেকট্রন সংখ্যা দুইটা যখন বাড়ে, মানে প্রোটন সংখ্যা বাড়লে তার নিউক্লিয়ার চার্জের সংখ্যা বৃদ্ধি পায়। যখনই কোনো পরমাণু নিউক্লিয়ার চার্জের সংখ্যা বৃদ্ধি পায় তখন ওই পরমাণু ইলেকট্রনকে তত বেশি আকর্ষণ করে, যার নিউক্লিয়ার চার্জ যত বেশি তত জোরে কোনো ইলেকট্রনকে আকর্ষণ করে। অর্থাৎ তার নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে সে তত কি হবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি তার তত বেশি হবে। নিউক্লিয়ার চার্জ বেশি হলে নিউক্লিয়ার চার্জ বেশি হলে নিউক্লিয়ার চার্জ বেশি হলে ইলেকট্রন আসক্তিও বেশি, ইএ বেশি, ইএ বেশি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রাখবা। তাহলে নিউক্লিয়ার চার্জ যদি বেশি হয় ইলেকট্রন আসক্তি বেশি। তারপরে ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা আসলে আমরা যদি আচ্ছা একই গ্রুপের কথা চিন্তা করি, একই গ্রুপে সাধারণত দেখো একই গ্রুপে উপর থেকে নিচে ক্লোরিনের 341, ক্লোরিনের 360, ব্রোমিনের 360, 346, 361, তারপর হচ্ছে 340, আয়রন হলো 301। এটা কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। এখন এই যে এটা হচ্ছে একটা জিনিস মনে রাখবা, যে ইলেকট্রন আসক্তি সবসময় যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ইলেকট্রন যখন সে গ্রহণ করে, এই যে ইলেকট্রন যখন সে ধরো যে লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সে যখন গ্রহণ করলো, সে যখন একটা ইলেকট্রন গ্রহণ করলো অসীম দূরত্ব থেকে, তখন তার ইলেকট্রন গ্রহণ করার কারণে এটা নেগেটিভ চার্জ হয় নাকি একটা। তাহলে প্রথম এটাকে বলা হয় EA1 = -1। কিন্তু যখন সে দুইটা ইলেকট্রন কোনো শক্তি স্তরে যখন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে তখন তার তখন তার EA2 যদি হয়, EA2 সবসময় পজিটিভ হবে, মানে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি পজিটিভ, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি পজিটিভ। মনে রাখবা যে প্রথম ইলেকট্রন আসক্তি হলো নেগেটিভ, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি পজিটিভ, কারণ নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়। ঠিক আছে, আর তাহলে এটার ক্ষেত্রে এটা হলো তাপ উৎপাদী, প্রথম ইলেকট্রন আসক্তি সবসময় তাপ উৎপাদী, আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তাপহারী।
ঠিক আছে, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তাপ হয়। তাহলে এগুলো হলো প্রথম ইলেকট্রন আসক্তি। প্রথম ইলেকট্রন আসক্তি, তারপর এগুলো যেহেতু নেগেটিভ, তাহলে এই যে দেখো ক্লোরিন এই একই গ্রুপে উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি কি হয়, হ্রাস পায়। এখন দেখো 346 আর 361। এখন এই যে এগুলো নেগেটিভ, এগুলো সবই নেগেটিভ। এখন এই যে 341 আর 346, 340, 301, এদের 301 হয় অথবা 308, এরকম কোথাও কোথাও 308 আছে। আচ্ছা, এই যে এটা এই ক্রমটা তিনটে ক্রম ঠিক আছে, বাট মাঝখানে ক্লোরিনটা দেখো, ক্লোরিন থেকে ক্লোরিনের এটা বেশি, ক্লোরিন থেকে ক্লোরিনের কি বেশি পর্যায় সারণীতে একই পর্যায়ে সাধারণ। এই প্রশ্নটা হলো এরকম, আমি প্রশ্নটা লিখি। আচ্ছা আমরা এটা এরকম প্রশ্নটা হচ্ছে একই গ্রুপে উপর থেকে নিচে, উপর থেকে নিচে ইলেকট্রন অ্যাফিনিটি হ্রাস পায়, কিন্তু ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি, কিন্তু ক্লোরিনের ক্লোরিন থেকে বেশি কেন, ক্লোরিন থেকে বেশি কেন? ঠিক আছে, ক্লোরিনের কত, ক্লোরিনের হচ্ছে 346 আর ক্লোরিনের 361 কিলোজুল পার মোল, কিলোজুল। আচ্ছা, এটা এখন কেন হচ্ছে আমরা এই ব্যাখ্যাটা একটু করি, সেটা হচ্ছে দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6 2p5। এখন এখানে অরবিটাল, সর্বশেষ শক্তি স্তরের অরবিটাল সংখ্যা হলো দেখো 2s এ s হলো একটা আর p হলো তিনটা অরবিটাল, তাহলে s এর হলো s এর 1 যোগ 3 সমান 4টা অরবিটাল। অরবিটাল সংখ্যা কয়টি? 4টি। সর্বশেষ শক্তি স্তরের অরবিটাল সংখ্যা হলো 4টা। আবার ক্লোরিনের দেখো, ক্লোরিনের হলো 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো সর্বশেষ শক্তি স্তরে ক্লোরিনের এই যে 3s হলো একটা, p হলো তিনটা, আর এখানে তৃতীয় শক্তি স্তরে আরো একটা অরবিটাল আছে ডি অরবিটাল 5টা। ডি অরবিটাল কয়টি? 5টি, যেটা এখানে নাই, কিন্তু যেহেতু সেই সর্বশেষ ইলেকট্রনগুলো তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করছে, সে কারণে তৃতীয় অরবিটালগুলো তার মধ্যে বিদ্যমান। এখন এই যে এখানে হলো 9, এখানে হলো 4। দেখো এখানে এই যে 4টা ইলেকট্রন, এই 4টা অরবিটালের মধ্যে যে ইলেকট্রনগুলোর ঘনত্ব সবচেয়ে, এখানে ঘনত্ব কি বেশি, ঘনত্ব বেশি। বেশির কারণে ইলেকট্রনের মধ্যে এগুলোর মধ্যে, এখানে ফ্লোরিনের ইলেকট্রন কক্ষপথগুলোর মধ্যে বিকর্ষণ বেশি। যেহেতু অরবিটালগুলোর ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই বিকর্ষণও বেশি। বিকর্ষণ বেশি থাকার কারণেই কোনো বাইরের থেকে ইলেকট্রন সহজে প্রবেশ করতে পারে না, সে কারণে তার ইয়েটা কম, ইলেকট্রন আসক্তিটা কম। কিন্তু অপরপক্ষে ক্লোরিনের সর্বশেষ শক্তি, ক্লোরিনের যেহেতু অরবিটাল সংখ্যা 9টি, এই 9টির মধ্যে তার ইলেকট্রনগুলো 7টা ইলেকট্রনের ঘনত্ব কম থাকে। এখানে দেখো 4টার মধ্যে হলো 7টা ইলেকট্রন, 4টা অরবিটালে 7টা ইলেকট্রনের মধ্যে অনেক ঘনত্ব বেশি, 4টা অরবিটালে 7টা ইলেকট্রন, এটার ঘনত্ব বেশি। কিন্তু এখানে 9টা অরবিটালে হলো 7টা ইলেকট্রন, তাহলে অবশ্যই এখানে ঘনত্ব কম।
ঘনত্ব কম থাকার কারণে বিকর্ষণও কম, ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ কম থাকার কারণে সেহেতু ওই যে সহজে এই ইলেকট্রনটা কি প্রবেশ করে, ইলেকট্রন আসক্তিটা তার বেশি থাকে, ইলেকট্রন আনার জন্য তার আসক্তিটা বেশি থাকে। ঠিক আছে, সেই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি 361 কিলোজুল আর ক্লোরিনের ইলেকট্রন আসক্তি 346 কিলোজুল। এটা ঠিক আছে, ব্যাখ্যাটা তোমার আমার মনে হয় নিশ্চয়ই আমি বুঝতে পেরেছি যে ক্লোরিনের দেখো অরবিটাল সর্বশেষ শক্তিস্তরের অরবিটাল সংখ্যা 4টি, এই 4টি অরবিটালে 7টা ইলেকট্রনের ঘনত্ব তার বেশি, 7টা ইলেকট্রন ঘনত্বটা অনেক বেশি, বেশি থাকার কারণে তার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ অনেক বেশি থাকে, ইলেকট্রনের মধ্যে বিকর্ষণও বেশি এবং কেন্দ্র থেকে ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন বিকর্ষণ বেশি এবং কেন্দ্র থেকে ইলেকট্রনের মধ্যে বিকর্ষণটা বাইরের থেকে সে যখন কোনো ইলেকট্রন প্রবেশ করবে তার মধ্যেও বিকর্ষণটা বেশি থাকে, থাকার কারণে সহজে ইলেকট্রনটা প্রবেশ করে না, সেই কারণে তার আসক্তিটাও কম থাকে। আবার ক্লোরিনের ক্ষেত্রে কি হয় যে সর্বশেষ অরবিটালে 9টা অরবিটালের মধ্যে তার ইলেকট্রন হলো 7টা, থাকার কারণে তার ঘনত্ব কম থাকার কারণে ইলেকট্রন বিকর্ষণ কম এবং বাইরে থেকে ইলেকট্রনের বিকর্ষণও কম থাকে, ইলেকট্রনের প্রতি বিকর্ষণ কম থাকার কারণে তার ইলেকট্রন আসক্তিটা বেশি থাকে। বিকর্ষণ যখন কম থাকবে তখন স্বাভাবিকভাবে আকর্ষণটা বেশি থাকবে, এটাই হলো স্বাভাবিক, তাই না? তাহলে এটাই হচ্ছে ব্যাখ্যা, এটা ইম্পর্টেন্ট, এটা একটা উচ্চতর দক্ষতার প্রশ্ন। ঠিক আছে, উচ্চতর দক্ষতার প্রশ্ন ঘ নম্বরে। তাহলে আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের ইয়েতে আমরা আগে একটা ছক আঁকি, সেটা হলো ইলেকট্রন বিন্যাসটার যাতে দেখে বোঝা যাবে। সেটা হলো একই পর্যায়ে ইলেকট্রন বিন্যাসগুলো কি হয়। মৌল কিলোজুল পার মোল, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। আর হলো ক্লোরিন যদি এলো তারপরে নিয়ন 0। আচ্ছা, এগুলো হলো দ্বিতীয় পর্যায়ের মৌলের ইলেকট্রন অ্যাফিনিটি, আয়নীকরণ, তড়িৎ ঋণাত্মকতা। এখন আমরা যে বলছি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে তড়িৎ ঋণাত্মকতা ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসে সাধারণত কোনো মৌল যতটা ইলেকট্রন সে অষ্টক পূরণের জন্য যত কম ইলেকট্রন প্রয়োজন হবে তার ইলেকট্রন আসক্তিটা তত বেশি থাকবে। অষ্টক পূরণের জন্য যত কম ইলেকট্রন প্রয়োজন হবে
হবে তার তো ইলেকট্রন আসক্তিও বেশি হবে, তার ইলেকট্রন আসক্তিও বেশি হবে, তার ইলেকট্রন আসক্তিও কি হবে বেশি হবে। দেখো এখানে দেখো এই যে সর্বশেষ এই অষ্টক পূরণের জন্য সাধারণত এই বাম ফলের সারণী বাম থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পেলে কিন্তু ব্যতিক্রম, সেটা হচ্ছে ব্যতিক্রম কোনটা, এখন অষ্টক পূরণের জন্য সাধারণত যদি কম ইলেকট্রন প্রয়োজন তার ইলেকট্রন আসক্তির তত্ত্ব বেশি। এখানে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সাধারণত এবং অষ্টক পূরণের জন্য এই হ্যালোজেন মূলগুলোর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। ঠিক আছে, হ্যালোজেন মূলগুলোর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। এখন এখানে এটা আমার মনে হয় এটা হচ্ছে 330, হ্যালোজেন মূলগুলোর ইলেকট্রন আসক্তি বেশি। তারপরে এই যে অষ্টক পূরণের জন্য এটা হলো একটা ইলেকট্রন প্রয়োজন, এটা দুইটা ইলেকট্রন প্রয়োজন, তার এটা একটু কম। আর এটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে একটু, নাইট্রোজেন আর বেরিলিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম, বেরিলিয়াম বোরন। এই দেখো নাইট্রোজেন এবং বেরিলিয়ামের ক্ষেত্রে কি হয়, বেরিলিয়ামের হচ্ছে বেরিলিয়াম 4 1 s স্কয়ার 2 s স্কয়ার। দেখো বেরিলিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে দুইটা ইলেকট্রনে সেটা এটা s অরবিটাল পূর্ণ থাকে। যখন কোনো অরবিটাল সে সর্বশেষ অরবিটালটা পূর্ণ থাকে তখন সে সহজেই আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে পারে না। তো তার ইলেকট্রন যেহেতু গ্রহণ করার প্রবণতা একবারে নেই বললেই চলে, তো সেই কারণে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি শূন্য। তারপরে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেন 7 1 s স্কয়ার 2 s স্কয়ার 2p4 সরি 2p3 এই যে এটা দেখো 2p3 টা কিভাবে আছে, 2px1 2py1 2pz1, এখানে অর্ধপূর্ণ অবস্থায় আছে। অর্থাৎ পি অরবিট যদি অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় থাকে বা মানে যে বাকি অরবিটালগুলোর মধ্যে অযুগ্ম অবস্থায় থাকে, একটি একটি করে ইলেকট্রন যায়, বা অর্ধপূর্ণ অবস্থায় থাকলেও সেটা সুস্থিতি আছে। ইলেকট্রন যদি অরবিটাল পূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণ থাকে তাহলে তার সুস্থিতি বেশি। যেহেতু সুস্থিতি এটার চেয়ে এটার মোটামুটি একটু কম এবং কিন্তু অন্যদের চেয়ে বেশি, সেই কারণে এর মধ্যে ইলেকট্রন প্রবেশ করাতে এটা ইলেকট্রনের প্রতি আকর্ষণটা তার কম, ইলেকট্রন প্রবেশ করাতে অনেক শক্তির তার ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ নেই, খুব কম, নেই বললে অল্প, খুবই কম। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন আসক্তির আমাদের আজকের যে আমরা যে ইলেকট্রন আসক্তি পড়ছি সেটা তোমরা অবশ্যই ভালো করে বুঝছো। তাহলে ইলেকট্রন আসক্তির বৈশিষ্ট্যগুলো কি, যে পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রন আসক্তির যে নিয়ামকগুলো, নিয়ন্ত্রণকারী যে নিয়ামকগুলো, সেগুলো হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, নিউক্লিয়ার চার্জ, ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটা তো বলছি যে আমি আবার রিপিট করতেছি, পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে যে কোনো পারমাণবিক ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে ইলেকট্রন আসক্তি তত হ্রাস পাবে, পারমাণবিক ব্যাসার্ধ যত কমবে হ্রাস পাবে, ইলেকট্রন আসক্তি তত বৃদ্ধি পাবে, ইলেকট্রন আসক্তি তত বাড়বে। তারপরে হচ্ছে নিউক্লিয়ার চার্জ যত বৃদ্ধি পাবে, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেলে কি হয়, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, নিউক্লিয়ার চার্জ হ্রাস পেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, সেটাকে ব্যাখ্যা করছি আমি কেন। তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই যে সাধারণত কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তর যদি অষ্টক পূরণের জন্য যত কম সংখ্যক ইলেকট্রনের প্রয়োজন হবে ওই মৌলের ইলেকট্রন আসক্তিটা তত বেশি হবে, এই চার্ট থেকে আমরা বুঝতে পারি যে ইলেকট্রন আসক্তি তত নিয়ন তো এমনিতে অষ্টক পূরণ অবস্থায় থাকে, সেই কারণে তার ইলেকট্রন আসক্তি শূন্য,
বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি শূন্য, কারণ সে কোনোভাবেই ইলেকট্রন গ্রহণ করে না। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখবা, তারপরে আচ্ছা আমরা এখন হচ্ছে তারপরে হচ্ছে আমরা পরবর্তী টপিকসে যাই। আচ্ছা, এখানে এখানে একটা প্রশ্ন, এটা আমরা যখন সৃজনশীল প্রশ্ন করব তখন আমরা এটা জানবো। আমি এখন দিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রশ্নটা, সেটা হচ্ছে ওই যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ব্রোমিন থেকে বেশি কেন? ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ব্রোমিন থেকে বেশি কেন? এটা এটা সাধারণত আসে ওদের খ নম্বরে, সৃজনশীলের খ নম্বরে আসতে পারে। আমরা এখন লাস্ট টপিক পড়বো, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বুঝো? সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো অণুতে দুটি পরমাণু শেয়ারকৃত ইলেকট্রন যুগল দুটি পরমাণুর শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি একটি পরমাণু আকর্ষণ করে, ইলেকট্রন যুগল শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি একটি পরমাণু আকর্ষণ করে, একটি পরমাণু আকর্ষণ করে, তবে এই ধরনটা আকর্ষণ করার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তবে এই আকর্ষণ করার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যে যেমন এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরিন এটা একটা ধরো যে সমযোজী যৌগ, হাইড্রোজেন ক্লোরিন। এখন এই হাইড্রোজেনের মধ্যে এই হাইড্রোজেন এবং ক্লোরিন যখন সমযোজী যৌগ যখন কখন হয়, যখন দুইজন থেকে ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, ক্লোরিনের সাথে, এই যে ক্লোরিন এবং ক্লোরিন থেকে যখন হাইড্রোজেন এবং ক্লোরিন পরস্পর ইলেকট্রন যখন যুক্ত হয়ে যৌগ গঠন করে, তখন সেটা সমযোজী যৌগ গঠন হয়। এখন যখন এই দুইজনের ইলেকট্রন যুগল যখন এইভাবে এই যে ইলেকট্রন যুগল যখন ক্লোরিন এককভাবে সেটা নিয়ে নেয়, ক্লোরিনের আকর্ষণ করার ক্ষমতা বেশি বলে, ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা বেশি বলে ক্লোরিন নিয়ে হাইড্রোজেনকে সে পজিটিভ করে ফেলে, আর ক্লোরিন সেটা নেগেটিভ আয়ন হয়ে যায়। ঠিক আছে, ক্লোরিন নেগেটিভ আয়ন হয়ে যায়, সেই কারণে তখন এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, যে
যার ক্ষমতা মানে এটা হচ্ছে যে যার ক্ষমতা বেশি, তা সে সব কিছু নিজের দিকে সব কিছু নিয়ে আনবে। ধরো যে দুইজন ব্যক্তি যদি কি হয় যে একইভাবে অংশগ্রহণ কোনো একটা এই কাজে একইভাবে অংশগ্রহণ করলো, একই দুইজনের একই কন্ট্রিবিউশন থাকে, সমান কন্ট্রিবিউশন, কিন্তু একজনের শক্তি বেশি বলে সে কি করে আরেকজনকে বঞ্চিত করে সে নিজে সব কিছু নিয়ে নেয়। এই যে এটাই হচ্ছে এখানে তড়িৎ ঋণাত্মকতার অবস্থা, যে ইলেকট্রন শেয়ার করে দুইজনেই, বাট যার একটা আকর্ষণ করার ক্ষমতা যখন বেশি হয় তখন সে ওই ইলেকট্রনটা সব পরে সে নিয়ে নেয়, নিয়ে সে নিজে নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ আয়ন হয়ে যায়, আর যে যার থেকে নেয় সে পজিটিভ আয়ন হিসেবে থেকে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ওই যে তো তড়িৎ ঋণাত্মকতাও তোমার পরমাণুর আকারের উপর নির্ভরশীল। পরমাণুর আকার, পরমাণুর আকারের উপর তড়িৎ ঋণাত্মকতা নির্ভরশীল। ঠিক আছে, এখন তড়িৎ ঋণাত্মকতা আমরা সাধারণত পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি, এটাকে ইএন বলা হয়, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। আর একই গ্রুপে উপর থেকে নিচে ইএন হ্রাস পায়। তো মোটামুটি সবগুলোই তোমার এই যে একমাত্র পারমাণবিক ব্যাসার্ধ ছাড়া, সবগুলোই মোটামুটি, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো সবগুলোই কি হয় যে বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায়, বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে হ্রাস পায়, উপর থেকে নিচে হ্রাস পায়। এটা সবগুলোর ক্ষেত্রেই একই রকম, এগুলো সবগুলো একই রকম। তাহলে এই যে এখন পরমাণুর আকারের সাথে সাথে এটা কিভাবে কাজ করে সেটা দেখো। সাধারণত দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, দ্বিতীয় পর্যায়ের মৌল এগুলো, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এটা হচ্ছে এই যে 1.5, 2, 2.5, 3, 3.5, 4, এই তড়িৎ ঋণাত্মকতার মান সাধারণত দেখো বাম থেকে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে কি বৃদ্ধি পায়। এখন বৃদ্ধি পায় কেন দেখো, সাধারণত বাম থেকে ডান দিকে পরমাণুর আকার কি হয় বৃদ্ধি পায়, পরমাণুর আকার হ্রাস পায়। তো পরমাণুর আকার যত হ্রাস পাবে তখন কি হয় যে ইলেকট্রনের এই যে কেন্দ্র থেকে বহিঃস্থর ইলেকট্রনের প্রতি তার একটা আকর্ষণ বেশি থাকে, ইলেকট্রনের প্রতি তার একটা কেন্দ্র থেকে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি থাকে, মানে নিউক্লিয়াস তার কেন্দ্র থেকে ইলেকট্রনের প্রতি আকর্ষণ যখন বেশি থাকে তখন সে কি করে, আকর্ষণ বেশি থাকার কারণে সে কি করে বহিঃস্থরে বাইরে ইলেকট্রনটাকে সে নিজের দিকে নিয়ে আসতে চায়, বলে ইলেকট্রন আসক্তির মতো যে বাইরের থেকে বাইরের ইলেকট্রনটা সে নিজের দিকে নিয়ে আসতে চায়। ঠিক আছে, তার ইলেকট্রনটা আকর্ষণ করার ক্ষমতাও বৃদ্ধি পায়। ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা কি হয়, যখন তার পরমাণুর আকার হ্রাস পায় তখন তার ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতাও বৃদ্ধি পায়। ঠিক আছে, ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। তারপরে তোমার এটা আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে নিউক্লিয়ার চার্জ।
নিউক্লিয়ার চার্জের ক্ষেত্রে এরকম যে যে নিউক্লিয়ার চার্জ সংখ্যা যদি বাড়ে তাহলে অর্থাৎ প্রোটন সংখ্যা বাড়লে, প্রোটন সংখ্যা যখন বেড়ে যাবে, প্রোটন সংখ্যা বাড়লেই তার পরমাণুর কি হয়, ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ সংখ্যা বেড়ে যায়। ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেড়ে যায় না, তাহলে তার তড়িৎ ঋণাত্মকতাও তখন বেড়ে যায়। ইলেকট্রন প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া মানেই তার তড়িৎ ঋণাত্মকতার মান বেড়ে যাওয়া। তাহলে এটা মনে রাখবা যে তাহলে পরমাণুর আকার যখন বৃদ্ধি পাবে, পরমাণুর আকার বৃদ্ধি পাওয়া, পরমাণুর আকার হ্রাস পেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তড়িৎ ঋণাত্মকতা এখন তোমাকে যদি বলে যে নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, কেন ব্যাখ্যা করো, তাহলে বলবো যে যে নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের পরমাণুর আকার অক্সিজেনের পরমাণুর আকার, নাইট্রোজেনের পরমাণুর আকার থেকে অক্সিজেনের পরমাণুর আকার ছোট। পরমাণুর আকার ছোট হলে সাধারণত অক্সিজেন সেটা কি হয় যে তার ইলেকট্রন, তার পরমাণুর আকার ছোট বলে ইলেকট্রন তার প্রতি বেশি আকর্ষিত হয়, মানে ইলেকট্রনকে সে বেশি আকর্ষণ করে, আকর্ষণ করার প্রবণতাটা তার বৃদ্ধি পায়, সে কারণে তার তড়িৎ ঋণাত্মকতাও বৃদ্ধি পায়। ঠিক আছে, তো তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি সবচেয়ে বেশি হচ্ছে হ্যালোজেন মৌলসমূহ। হ্যালোজেন মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে, হ্যালোজেন মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ঠিক আছে, হ্যালোজেন মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। আচ্ছা, তাহলে তোমরা দেখো যে পরমাণুর আকার হ্রাস পেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, আর হলো পরমাণুর আকার যদি বৃদ্ধি পায়, পরমাণুর আকার বৃদ্ধি পেলে তড়িৎ ঋণাত্মকতা, পরমাণুর আকার বৃদ্ধি পেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। আচ্ছা, এখন আমরা একটা প্রশ্ন লিখি, সেটা হচ্ছে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিন থেকে বেশি কেন? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিন থেকে বেশি কেন? এখন দেখো, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3 আর ব্রোমিনের হলো 2.8। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3, ব্রোমিনের হলো 2.8। এখন এটা কেন? ওই যে আমরা যে পরমাণুর আকার একই, এটা হলো পরমাণুর আকার বৃদ্ধি পেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, সেটা সেই ব্যাখ্যাটা দিতে হবে এখানে। সেটা হচ্ছে যে ক্লোরিনের দেখা গেছে যে একই গ্রুপে ক্লোরিনের ইলেকট্রন, ক্লোরিনের শক্তিস্তর সংখ্যা আর ব্রোমিনের শক্তিস্তর সংখ্যার চেয়ে বেশি। এখন ক্লোরিনের শক্তিস্তর সংখ্যা ব্রোমিনের চেয়ে কম, মানে ব্রোমিনের বেশি ক্লোরিনের কম, অর্থাৎ পরমাণুর আকার ক্লোরিনের ছোট। পরমাণুর আকার যখন ছোট হয় তখন পরমাণুর আকার ছোট হলে কেন্দ্র থেকে বহিস্তরের যে আকর্ষণটা সেটা কি বৃদ্ধি পায়। পরমাণুর আকার ছোট হলে কেন্দ্র থেকে বহিস্তরের ইলেকট্রন জোড়কে সে প্রবল জোড়ে আকর্ষণ করে ব্রোমিন থেকে। ব্রোমিন থেকে প্রবল জোরে আকর্ষণ করার কারণেই সেটা কি হয়,
ব্রোমিন থেকে প্রবাল জোরে আকর্ষণ করা, ব্রোমিনের যে ব্রোমিনের আকার বড়, ব্রোমিনের বড় থাকার কারণে ব্রোমিনের কেন্দ্র থেকে নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের যে আকর্ষণ, সেটা ব্রোমিন থেকে ক্লোরিনে বেশি। আকর্ষণ বেশি থাকার কারণেই সেটা ইলেকট্রন জোড়ের প্রতিও আকর্ষণ তার বেশি, অর্থাৎ সে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। ঠিক আছে, কেন্দ্র থেকে সর্বশেষ শক্তি স্তরে যদি আকর্ষণ বেশি হয় তাহলে ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ বেশি, ছোট থাকার কারণে, বেশি থাকার কারণে তার তড়িৎ ঋণাত্মকতাও বেশি। ঠিক আছে, এটা মনে থাকবে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে তাহলে এই যে ফ্লোরিনের হ্যালোজেন মলগুলো তড়িৎ ঋণাত্মকতা, এই যে ফ্লোরিন হলো 4, ক্লোরিন হচ্ছে 3, ব্রোমিন হচ্ছে 2.8, আয়োডিন হচ্ছে 2.4, এটা আয়োডিন 2.4। এগুলো হচ্ছে এই হ্যালোজেন মলগুলোর তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ ঋণাত্মকতা আমরা শেষ করলাম। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক শেষ করেছি। বিশেষ করে তোমাদের নেক্সট ক্লাসে আমি তোমাদের সৃজনশীল আমরা প্র্যাকটিস করব নেক্সট ক্লাসে। আর অবশ্যই সৃজনশীল প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট হবে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্র্যাকটিস করব। তো আজকে তোমাদের এই পর্যন্ত। তোমরা পর্যায়ভিত্তিক ধর্মটা ভালো করে পড়বে, আর যা 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 আজকে পড়িয়েছি সেটা সুন্দরভাবে কয়েকবার রিপিট করবে। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।